নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দের সকাল। শুরুতেই যে খবরে নজর রাখবো, আজ 7 সকালে দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে দুর্ঘটনা ঘটল। স্কুল ভবনের ওপর থেকে কাঁচ ভেঙে পড়ে আহত হয়েছে অষ্টম শ্রেণীর 2 ছাত্র। কথা বলবো হিন্দোল দে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, কিভাবে দুর্ঘটনা ঘটলো, ছাত্রদের শারীরিক অবস্থা কেমন? শোনা যাচ্ছে না স্পষ্ট করে হিন্দোল তোমার কথা। আমি আবারও তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। 7 সকালে আজ নবনালন্দা স্কুলের ছবিটা একবার দেখুন, যেখানে স্কুল ভবনের ওপর থেকে কাঁচ ভেঙে পড়েছে। অষ্টম শ্রেণীর 2 ছাত্র আহত হয়েছেন। একেবারে গোটা স্কুল জুড়ে রীতিমতো হুলস্থুল পড়ে গিয়েছে সকালবেলায়। সকাল 7টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। স্কুল ভবনের উপরের অংশের কাঁচ ভেঙে পড়ে। অষ্টম শ্রেণীর 2 ছাত্র তাদের উপরে পড়েছে। জখম 2 জনকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরাও। হিন্দোল দে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, একেবারে সকাল 7টা নাগাদ যখন এই ছাত্ররা স্কুলে প্রবেশ করছে, সেই সময় কিন্তু এই মারাত্মক দুর্ঘটনা হয়। তোমাকে বলে রাখি, ছাত্র অভিভাবকরা যেটা বলছেন, যেই সময় ছাত্ররা প্রবেশ করছে সেই সময় সকাল 7টা নাগাদ আচমকাই কিন্তু নবনালন্দা স্কুলের ওপরের কাঁচের যে অংশ রয়েছে, সেই কাঁচের অংশে এক টুকরো কাঁচ কিন্তু ভেঙে পড়ে। এবং সেই কাঁচে ভেঙে পড়ে যখন সেই সময় 2 জন অষ্টম শ্রেণীর ছাত্র তারা স্কুলে প্রবেশ করছিল, তাদের উপরে সেটা ভেঙে পড়ে। তাড়াতাড়ি একজন ছাত্রের ঘাড়ে এবং একজন ছাত্রের হাতে গুরুতর আঘাত লেগেছে। তৎক্ষণাৎ অভিভাবকরা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছে। কিন্তু তাদের একটাই প্রশ্ন, যে অরক্ষিত অবস্থায় এই কাঁচ থাকা সত্ত্বেও স্কুল কেন তা মেরামত করেনি, এবং যার জেরে এই মারাত্মক দুর্ঘটনা ঘটলো। গোটা ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু গোটা স্কুলে হুলস্থুল বেঁধে যায়। অভিভাবকদের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে এবং তারা কিন্তু স্কুলের বিরুদ্ধে অভিযোগ করছেন। যদি এই বিষয়ে এখনো পর্যন্ত নবনালন্দা স্কুল কর্তৃপক্ষের কোনো রকম কোনো বক্তব্য পাওয়া যায়নি। 2 ছাত্রকে কিন্তু এটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, তেমনটাই স্কুল সূত্রে বলা হচ্ছে। গোটা ঘটনা কিভাবে ঘটলো, কিভাবে কাঁচের অংশ ভেঙে পড়লো, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ। অবশ্যই ইতিমধ্যেই আপনারা জানেন যে বিষাক্ত আরএল স্যালাইন চলার কারণে কিন্তু এক প্রসূতির মৃত্যুর ঘটনা। 3 জন গুরুতর অবস্থায় অসুস্থ এবং তাদের মধ্যে 2 জনের ভেন্টিলেশন হচ্ছে। গ্রিন করিডোর করে গতকাল তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অবশ্যই এই প্রসঙ্গে আমরা আলোচনা যেমন করব, তার পাশাপাশি বাংলাদেশের প্রসঙ্গে আলোচনা করতে হবে, কারণ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে গতকাল ফের ডেকে পাঠানো হলো। কথাবার্তা হয়েছে দুপক্ষের। আলোচনার জন্য যারা রয়েছেন প্রথমে পরিচয় করে দিয়ে, অনুপ সাহা রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, ডক্টর অংশুমান মিত্র রয়েছেন এবং সুব্রত দত্ত। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। প্রথমেই আপনাদের দেখাই যে এই মুহূর্তে কি পরিস্থিতি। একেবারে 3 জন প্রসূতি যারা গুরুতর অসুস্থ, মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে গ্রিন করিডোর করে এসএসকেএম এ নিয়ে আসা হলো। 2 জন ভেন্টিলেশনে রয়েছেন। চিকিৎসার জন্য গঠন করা হয়েছে ক্রিটিক্যাল বিশেষজ্ঞদের নেতৃত্বে 5 সদস্যের মেডিকেল বোর্ড। নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মেদিনীপুর মেডিকেলের 3 প্রসূতি। রবিবার সন্ধ্যে 3 প্রসূতিকেই আনা হলো কলকাতায়, ভর্তি করা হলো এসএসকেএম হাসপাতালে। রবিবার বিকেলে 3 প্রসূতিরই ডায়ালিসিস করা হয়। ঘড়ির কাঁটায় তখন 7:19। মেদিনীপুর মেডিকেল থেকে রওনা দেয় প্রথম অ্যাম্বুলেন্স। এরপর একে একে 3টি অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে সোজা তাদের নিয়ে আসা হয় এসএসকেএম এ। মাম্পি সিংহ নামে 23 বছরের এবং নাসরিন খাতুন নামে 19 বছরের এক প্রসূতির অবস্থা সব থেকে গুরুতর। 2 জনেই রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে। মাম্পি সিংহকে ভর্তি করা হয়েছে সিসিইউ এর 14 নম্বর বেডে এবং নাসরিনকে আইসিইউ এর 6 নম্বর বেডে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে আরেক প্রসূতি মিনারা বিবিকে। সিসিইউ এর 13 নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি। 3টি অ্যাম্বুলেন্সেই ছিল ভেন্টিলেটরি সাপোর্ট। প্রত্যেকটিতেই ছিলেন 1 জন করে মেডিকেল টেকনোলজিস্ট, চিকিৎসক এবং নার্সিং স্টাফ। এদিকে সংকটজনক 3 প্রসূতির চিকিৎসা এসএসকেএম হাসপাতালে 5 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সৌমেন চক্রবর্তী, ঝুরাম করঞ্জয় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, যে ওষুধ ব্যান করা হয়েছে সেই আরএল স্যালাইন কেন দেওয়া হয়েছিল সেই নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, কিন্তু এই 3 জনকে যখন স্থানান্তরিত করা হলো সেই সময়ও কিন্তু গন্ডগোল হলো। এই প্রসূতদের মেদিনীপুর মেডিকেল থেকে এসএসকেএম এ আনার আগে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠলো। কাদেরকে নিয়ে আসা হচ্ছে সেই নিয়ে কিন্তু কোনো স্পষ্ট বার্তা, কোনো খবর কিন্তু বাড়ির লোকের কাছে পৌঁছলো না। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়লেন তারা। দেখুন, Gili!
কত নম্বর আমি আলোচনায় আসবো। আমি অর্ণববাবুকে দিয়ে শুরু করবো। অর্ণববাবু, কার বাড়ির লোককে নিয়ে যাওয়া হচ্ছে? একটা সরকারি হাসপাতাল, সেখানে কতজন প্রসূতি অ্যাডমিটেড রয়েছেন, কাদের অবস্থা ক্রিটিক্যাল, কাদেরকে স্থানান্তর করা হচ্ছে? একেবারে রাতারাতি মেদিনীপুর থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, বাড়ির লোককে জানানো হবে না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ আমরা জানি, যেমন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে, বাড়ির লোককেও কিন্তু একেবারে নিশ্চিন্ত করতে হবে, সেটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। নিশ্চয়ই, মানে আপনারা তো 3টে নাম দেখালেন এখানে, এবং তারা কোন কোন বেগে কোন কোন ওয়ার্ডে ভর্তি হয়েছে সেটাও আপনারা দেখালেন। এবং এক্ষেত্রে যদি এরকম কোনো ফাঁক থেকে থাকে যে বাড়ির লোককে জানানো হয়নি, নিয়ে আসা হয়েছে, তাহলে সেটার একটা কারণ হতে পারে যে হচ্ছে প্রচণ্ড খুব তাড়াহুড়ো করে নিয়ে আসা হয়েছে, তার কারণ খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। এবং এই যে 3 দিন ধরে আমরা যে ঘটনাটা নিয়ে এত বেশি করে তোলপাড় দেখছি, এত বেশি করে আলোচনা দেখছি, এইটার প্রেক্ষিতে একটা খুব দ্রুত সমাধান, বা এদের যাতে আর কোনো ফার্দার আরো বেশি ডিক্রিউরেট না করে, শারীরিক ডিক্রিউরেট না করে, আরো যেন কোনো মৃত্যু না হয়, এইটার জন্য নিয়ে আসা, সেটা একটা কারণ হতে পারে। এবার আমি যেটা আমার কাছে যেটা সবচেয়ে মানে বলার মতন জায়গা, সেটা হচ্ছে দেখুন 10ই ডিসেম্বর সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল এবং স্টেট ড্রাগ কন্ট্রোলের একটা যৌথ অভিযান হয়েছিল ওই যে ফার্মাসিউটিক্যাল, মানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, তাদের যে চোপড়ার যে ফ্যাক্টরিতে, এবং সেখানে গিয়ে কিন্তু শুধু রিঙ্গাল ল্যাকটেট নয়, মোট 10টা ওষুধকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল। 7ই জানুয়ারি সেটার একটা নোটিফিকেশনও বেরিয়েছিল। এবং যে বারবার করে যেটা বলা হচ্ছে যে ওটা ব্যবহার করা হয়েছে, আমার এখানে বিনীতভাবে শুধু একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে এন্টায়ার যে ফয়েলগুলো এখনো রয়েছে বা স্যালাইনের বোতলগুলো এখনো রয়েছে, একজন 13 সদস্যের যে কমিটি তৈরি করা হয়েছে, তার মধ্যে একজন ডাক্তারবাবু আপনাদের চ্যানেলেই বলেছেন, ক্যামেরার সামনে বলেছেন যে কোনো হয়তো অপরিশ্রুত কোনো ফ্লুইড হয়তো ওর মধ্যে থেকে গিয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকটি বোতলেই কি অপরিশ্রুত ফ্লুইড থেকে গিয়েছে, নাকি ওই মহিলার শরীরে যেটা দেওয়া হয়েছে সেটাই করা হয়েছে? আমি সব বুঝলাম অর্ণববাবু, যে প্রশ্ন আপনি তুলছেন সেই একই প্রশ্ন গত 2 দিন ধরে আমরাও তুলছি, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা আমি পেলাম না। সেটা হচ্ছে যে যখন কারুর বাড়ির লোককে নিয়ে যাওয়া হবে, তার বাড়ির লোককে ইনফর্ম কেন করা হবে না? আজকে আমার বাড়ির কোনো অসুস্থ যদি কাউকে নিয়ে ভুল লোক ঠিক লোক কথাটা নয়, আমার বাড়ির লোক যাচ্ছেন কিনা, না আপনার বাড়ির লোক চলে যাচ্ছেন, সেটা তো আমাকেও জানতে হবে, তাই না? এটা তো একটা ক্ল্যারিটির প্রশ্ন। অবশ্যই কমিউনিকেশন গ্যাপ, কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় না কোনো ভুল হয়েছে, যারা অসুস্থ তাদেরকে নিয়ে আসা হয়েছে। যদি ভুল হতো তাহলে এটা আপনারাই খবর করতেন যে ভুল লোককে নিয়ে আসা। ব্যাপারটা ভুল ঠিকই নয় অর্ণববাবু, ব্যাপারটা একেবারেই তর্কের জায়গায় নয়। বেশ, ডক্টর মুখোপাধ্যায়, দেখুন এটা ভুল হচ্ছে, যেটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, কারণ এই জন্যে যে রোগীর আত্মীয়কে বলা হচ্ছে ডিউটি, তাদের সম্মতি নেওয়া হচ্ছে ডিউটি, কর্তব্য। আজকে ধরুন রোগীর আত্মীয়রা বলল যে আমরা চাই না আমার রোগী এসএসকেএমে যাক, কারণ আমরা জানি এসএসকেএমে ভুল চিকিৎসা হয়, মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছে আমরা চাই না এসএসকেএমে ট্রান্সফার করতে। তাহলে কি হলো? তাহলে তাদের সম্মতি ছাড়া, তাদের ইচ্ছা ছাড়া জোর করে নিয়ে চলে যাওয়া আসা হলো। এটা কোথায় হয়? তো সুতরাং রোগীর পরিবারের সম্মতি ছাড়া ওখানে রোগীকে শিফট করা যায় না। আর তাদেরকে এটাও জিজ্ঞাসা করতে হবে যে ওই এসএসকেএমে নিয়ে যাচ্ছি, আপনাদের কি ভরসা আছে ওখানে ভালো চিকিৎসা হয়, সেই জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তারা যদি বলে তখনই জানা যাবে। তারা বলতে পারে যে না আমরা চাই না, আমরা বেসরকারি জায়গায় নিয়ে যাবো, আমরা চাই না, আমরা হচ্ছে আর্জি করে নিয়ে যাব। বাড়ির লোককে না জানিয়ে কিভাবে পেশেন্টকে নিয়ে যাওয়া হয়? বাড়ির লোক এত উদ্বেগের মধ্যে রয়েছেন, এতে তো তাদের উদ্বেগ আরো বাড়লো। কার পেশেন্ট, কি অবস্থায় রয়েছেন, তাকে কোন অবস্থায় শিফট করানো হলো সেটা জানানো হবে না? তবে আতঙ্ক উদ্বেগের কিন্তু এখানেই শেষ নয়। দেখুন, গঙ্গাসাগর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আজ থেকে পুণ্যস্নান শুরু হয়ে গিয়েছে। যে আরএল ল্যাকটেট নিয়ে এত বিতর্ক রয়েছে, সেই আরএল স্যালাইন কিন্তু ইতিমধ্যেই সেখানে স্টোরেজ করা হয়েছে। সিএমওএইচ কি বলছেন? ব্যবহার নয়, স্টোরেজ করা হচ্ছে। যে ওষুধ ব্যান হয়ে গিয়েছে, কি কারণে এত গঙ্গাসাগরে যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে সেখানে রাখা হচ্ছে দেখুন। গঙ্গাসাগর মেলার মতো এরকম একটি জায়গায় তৈরি অস্থায়ী হাসপাতালেই দেখা গেল থরে থরে সাজানো রয়েছে নিষিদ্ধ সংস্থার ওষুধ।
রয়েছে অভিযুক্ত সংস্থার তৈরি ওষুধের বড় বড় বাক্স। যদিও প্রশাসনের দাবি এই সংস্থার ওষুধ ব্যবহার করা হচ্ছে না। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের প্রায় 14টা আইটেম আপনারা জানেন ওনারা দেন। আমাদের রিঙ্গাল্যাক্টেটের যেটা ওটার ম্যানুফ্যাকচারিং এর উপর একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে। 14টা প্রোডাক্টের উপরে আমরা কোনো প্রোডাক্টই এখন ইউজ করছি না। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে অন্য কোম্পানি যদি থাকে করছি, বর্তমান নর্মাল স্যালাইন, ডিএনএস, 5D ইত্যাদি নানা রকম স্যালাইন আছে, সেগুলো আমরা ইউজ করছি। আইসোলেশন ক্যাম্পে গিয়ে দেখা গেল সেখানে রাখা রয়েছে নিষিদ্ধ রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন। আমরা কোনো রিঙ্গার ল্যাক্টেট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ব্যবহার করছি না, কারণ এই টেম্পোরারি হসপিটালটা এস্টাবলিশ হয়েছে 3-4 তারিখ নাগাদ, কারণ আমাদের 8 তারিখ থেকে ফুললি অপারেশনাল করে দিতে হয়। তো সমস্ত মেডিসিন এখানে আনা হয়, সেই মতো ওটা আমরা অস্থায়ী যেটা আমরা আইসোলেশন দেখছেন সেটা কিন্তু আমাদের একটা টেম্পোরারি স্টোর হিসাবে ইউজ করছি। ওখানে কোনো পেশেন্ট নেই, দেখবেন টেম্পোরারি স্টোরের মধ্যে যা মেডিসিন আনা হয়েছিল সবগুলো ওখানে স্টোর করে রাখা আছে, সেই জন্য ওখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের নির্দেশিকা বেরিয়েছে 7 তারিখে, তার আগে এখানে টেম্পোরারি হসপিটাল অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, মানে কয়েকটা দিন লাগে প্রসেসে। তো সেই জন্যই স্টোর হিসেবে রাখা যায় স্টোরে, কিন্তু আমরা কোনো রিঙ্গাল্যাক্টেড পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ইউজ করছি না। কিন্তু ব্যবহারই যখন করা হচ্ছে না, তাহলে নিষিদ্ধ সংস্থার ওষুধ কেন সরকারি কেন্দ্রে এত পরিমাণে মজুত করা হয়েছে? সেই প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি। হিন্দল দে ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর অংশুমান মিত্রর কাছে যাব। ডক্টর মিত্র, এখানে বলা হচ্ছে যে ব্যবহার নাকি আরএল স্যালাইন করা হবে না, শুধুমাত্র নাকি মজুত করা হচ্ছে। গঙ্গাসাগরের মতো এত ভিড়ভাট্টার জায়গায় সেখানে নাকি শুধু মজুত করা হচ্ছে, কিন্তু যে সমস্ত অন্য সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই সমস্ত জায়গা থেকে কি আরএল স্যালাইনের বটলগুলো সত্যি সরানো হয়েছে? তার বিকল্প হিসাবে এখনো পর্যন্ত কি প্রোভাইড করা হয়েছে? একেবারেই ঠিক প্রশ্ন। আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে যেটা বারে বারে বলে আসছি, একটা অভয়া হয়েছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খালি সময় অপেক্ষা। যেভাবে থ্রেড সিন্ডিকেটকে, যেভাবে এই যে জাল চক্রকে সরকারি মানে মদতে, কেবল রাজ্য সরকার না, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় যে ইন্ডিপেন্ডেন্ট যে সিবিআই এবং সেশনস কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট একযোগে যেভাবে এই থ্রেড সিন্ডিকেট এবং মানে এই দালালিকে, নোংরামিকে সাপোর্ট করছেন, এবং যে অ্যাডমিনিস্ট্রেশন যার ন্যূনতম মেডিকেল নলেজ নেই, যে রিঙ্গারের বদলে অমুক দেয়, জানে এটা হচ্ছে বাচ্চা ছেলেকে আমি দোকানে নিয়ে গেছি, লাল নলেজ না, নীল নলেজ না, লেমন জুস নেবে না, চকলেট নেবে, এটার জন্য মানে চয়েস হচ্ছে। এইগুলো ওটা বলা হয়েছে এখন ইউজ না করতে, তাহলে স্টকটা কেন? ওখানে একটা এমার্জেন্সি যেখানে হসপিটাল, সেখানে যেখানে স্পেস ক্রাঞ্চ আছে, সেখানে কেন ওটা? তার মানে এইটাকে টোটালি এত মাস, প্রায় 10 মাস আগে ব্যান্ড হয়েছে কর্ণাটকে, এখানে ইমপ্লিমেন্ট হয়নি, এখানে ইন্সপেকশন হয়েছে, তারপরে 1 মাস লেগে গেল। মানে যে গড়িমসি মানুষের জীবন নিয়ে, এবং যে বাল্যখিল্য ইনফরমেশন, টোটাল হেলথ সিস্টেম চলছে কর্পোরেট ব্যুরোক্র্যাট তত্ত্বাবধানে, সেখানে সায়েন্স এবং মেডিসিনের কোনো জায়গা নেই, সেখানে দায়িত্বর কোনো জায়গা নেই। কাজে রুগীর বাড়ির লোককে খবর দেওয়া, এই স্টক করা না করা, এগুলো সবটাই এদের কাছে কতগুলো জাস্ট 1, 2, 3 সংখ্যার ব্যাপার। যেমন অভয়ারও মৃত্যু যেন সংখ্যার ব্যাপার, এইটাকে অল আউট আমাদের রেজিস্ট করতে হবে। এটা একটা সার্বিক, এটা কোনো এই দল সেই দল, অমুক সরকার তমুক সরকার বিষয় না, এটা সার্বিক সোশ্যাল ক্রাইসিস। আমাদের সমাজ ব্যবস্থায় যেভাবে চলছে এটা ভেঙে পড়ার মুখে, এবং মানে মৃত্যুর বেসাতি হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মেডিকেল প্রফেশনাল এথিক্স, সোশ্যাল এথিক্স যদি সর্বোচ্চ প্রায়োরিটি না ধরতে পারি, তাহলে কিন্তু কাদা ছড়াছড়ি সমস্যার সমাধান হবে না। এবং যেখানে মানুষের স্বাস্থ্য, একেবারে গণস্বাস্থ্য নিয়ে প্রশ্ন, সেখানে হাসপাতালে ব্যান করে দেওয়া হয়েছে যে আরএল স্যালাইন শুধুমাত্র গঙ্গাসাগরের মতন জমায়েত যেখানে হচ্ছে সেখানে রাখা হচ্ছে, এমনটা নয়। তার পাশাপাশি মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল, সেখানে কিন্তু রোগীদের এখনো এই আরএল স্যালাইন দেওয়া হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য দপ্তর যে নিষেধাজ্ঞা নাকি জারি করেছে, সেই বার্তাটা কি তাহলে সমস্ত সরকারি হাসপাতালগুলোতে পৌঁছচ্ছে না? সেখানকার চিকিৎসকদের হাতে কোনো লিখিত নির্দেশ নেই, এমনটাই তারা বলছেন। আমি সুব্রততার কাছে এই জায়গায় আসবো। সুব্রত, তাহলে কি এটা শুধুই একটা গা ছাড়া মনোভাব, অত্যন্ত ক্যাজুয়াল অ্যাপ্রোচ, নাকি কোথাও এর পেছনে সদিচ্ছার অভাবও রয়েছে? হাজার হাজার প্রশ্ন। দেখুন, প্রথম হচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। পশ্চিমবাংলা নূতন মাফিয়া সেবাশ্রয় চালু করে সেটা প্রমাণ দিয়ে দিয়েছে। দ্বিতীয় কথা আমি যেটা বলছি, যে আপনারা তো সাংবাদিক, আপনারা একটু ইনভেস্টিগেশন রিপোর্ট মানুষের কাছে উপস্থিত করুন। গত 2 মাসে স্যালাইনের জন্য খাতড়ায়, উত্তরপাড়ায়, হরিশ্চন্দ্রপুরে,
কেউ মারা গেছে কিনা, গুরুত্বপূর্ণ তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন। গত 2-2.5 মাসে মারা গেছে মানুষ পশ্চিমবাংলায়, সম্ভবত এই আরএল স্যালাইনের জন্য, সম্ভবত, আমি নিশ্চিত নই। এইটা আপনাদের খুঁজে বার করা দরকার। আচ্ছা বলুন, এই যে প্রসূতি মারা গেল, এই মৃত্যুর জন্য, অনিচ্ছাকৃত মৃত্যুর অভিযোগে ওই কোম্পানির মালিকের বিরুদ্ধে কোনো কেস হয়েছে? না। কেন হয়নি? কেন? ওই কোম্পানির মালিক কে? পুলিশ বলতে পারছে না কেন? আমরা জানতে পারছি না কেন? ও অ্যারেস্ট হচ্ছে না কেন? কি কারণে হচ্ছে গিয়ে গত ডিসেম্বর মাসে ইন্সপেকশন হলো হচ্ছে এই কোম্পানিতে? কি কারণে? কারণটা কি? কারণ কি এই ব্যবহার্যতে মানুষের জীবনহানি হচ্ছে সেই কারণে? এই সব সত্য। আসলে মেডিকেল ব্যবস্থা, পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, গোটাটা কর্পোরেটের হাতে দিয়ে দেওয়া হয়েছে। কর্পোরেটের স্বার্থ রক্ষা করবার জন্য রাজ্যের সরকারের সমস্ত প্রাণ ঢেলে দেওয়া হয়েছে। সেই কারণে দেখুন, আমি বলছি এই যে মারা গেছে, মারা যাওয়ার পর এই যে স্যালাইন, তার কোয়ালিটি কন্ট্রোল করবার জন্য গেছে, 3 দিন হয়ে গেছে, আসেনি কেন রিপোর্ট? রিপোর্ট কোথায়? রিপোর্ট কেউ খুঁজে পাবে না, কারণ এর সঙ্গে প্রশাসনের কর্তা ব্যক্তি, রাজ্যের শাসক দল, সরকার, তাদের সরাসরি নেক্সাস আছে। সেই কারণেই সব সত্য মানুষের সামনে উন্মোচিত হচ্ছে না। বেশ, আমি আসবো, তবে প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নটা তুলবে কে? কারণ প্রসঙ্গ যদি আসি ইলেকটোরাল বন্ড, তাহলে সেখানে যদি আপনি কেন্দ্রের দিকে দেখেন, দেশের রাজনীতির ক্ষেত্রে বিজেপি কত টাকা পেয়েছে, আর রাজ্যের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কত টাকা পেয়েছে, তাহলে সত্যি এ ধরনের সংস্থার যারা মালিক, যারা চালান, তাদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা কোনোদিন কি হবে? আরএল স্যালাইনে মৃত্যুর ঘটনা, তারপরেই সব থেকে বড় প্রশ্ন যেটা উঠতে শুরু করেছে যে এবার সেই চিরাচরিত দায় ঠেলাঠেলির কাণ্ড শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি সুপারের ঘাড়ে দায় ঠেলেছেন। আর যে ব্যাচ নম্বরের রিঙ্গার ল্যাকটেড ঘিরে বিতর্ক, সূত্রের খবর গত জুন মাসে কিন্তু তার নমুনা স্টেট ড্রাগ কন্ট্রোলে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বছর ঘুরে গিয়েছে, রিপোর্ট মেলেনি। স্যালাইন কাণ্ড নিয়ে যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তখন এর দায় সুপারের ঘাড়ে ঠেলেছেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ। তার দাবি, স্যালাইন এসেছিল অন্য জেলা থেকে। এই স্যালাইনগুলো কোথা থেকে প্রকিউর করেছিলেন আপনারা? এটা তো তমলুক ডিআরএস থেকে এসেছিল, সেকেন্ড গভর্নমেন্টের তমলুক ডিআরএস থেকে এসেছিল। আচ্ছা, এটা কি আপনাদের স্টেটে, আপনাদের ডিস্ট্রিক্টের? 2 জানুয়ারিতে এমএসভিপির সাইড থেকে হয়েছিল। এটা তো হসপিটাল স্টোরে এসেছিল না? কবে প্রকিউর হয়েছিল? ইন্ডিয়ান করেছিল আমাদের অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, তারপর সেটা হসপিটালে ঢুকেছিল। একদিকে দায় ঠেলাঠেলি চলছে, আরেকদিকে মেদিনীপুর মেডিকেলে ভর্তি রয়েছে মা হারা সদ্যজাত সংকটজনক প্রসূতিদের শিশুরাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সন্দীপ সরকার ও ঝিলাম করণ জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর মিত্র, সব থেকে সহজ একটা প্রশ্ন হচ্ছে যে এই যে স্যালাইন যেখানে মজুত করা হয় বা স্টোরে যেখানে ওষুধ মজুত করা হয়, তার একটা নির্দিষ্ট নিয়ম নিশ্চয়ই থাকবে। কোনো একজন তিনি রেফার করে দিচ্ছেন, এসে সেটা স্টোরে জমা হয়ে যাচ্ছে, সেটা ব্যবহার হচ্ছে, ব্যাপারটা কি এতটাই সহজ? একেবারেই নয়। এই যে টোটাল বিষয়টা, এটা যেভাবে ধামাচাপা দেওয়া, যেভাবে ঠেলাঠেলি হচ্ছে, এটা পরিষ্কার যে এখানে কেবল একদিকে হচ্ছে কোম্পানির মালিক, যেটা অলরেডি ব্ল্যাকলিস্টেড হয়ে গেছিল, 2 নম্বর হচ্ছে সর্বোচ্চ স্বাস্থ্যকর্তা যারা, এটা কেবলমাত্র একজন সিএমও বা একজন লোকাল প্রিন্সিপাল বা এমএসভিপি নয়, এটা অনেক ওপরের খেলা। এইটা বিচার বিভাগীয় তদন্ত অবশ্যই করতে হবে। তার সঙ্গে অভয়ার 5 মাসে যে জনগণের আদালতে যে আমাদের জনগণের বক্তব্য চলছে, সেই চাপটা রাখতে হবে। এই যে অ্যাডিকুয়েট ড্রাগ লিস্ট, ড্রাগ চেকিং যে ব্যবস্থা নেই, যেটা আবার সামনে এলো, যে জমা পড়ার পরে মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে, তার কোনো রিপোর্ট আসছে না, এটাই হচ্ছে বাস্তব। যেভাবে রাফেল বিমান কেলেঙ্কারি আমাদের দেশে, সেরকমই ওষুধ কেলেঙ্কারি সমস্ত সরকারি সংস্থাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। একবার ডক্টর মুখোপাধ্যায়ের কাছে যাব, যে 31 দফার দাবি জুনিয়র ডাক্তাররা রেখেছিলেন, তার মধ্যে তো এই জাল ওষুধ সরবরাহ, এই প্রশ্নটাও ছিল, এবং সেখানে একেবারে সন্দীপ ঘোষ এবং তার অ্যাসোসিয়েটদের নামও জড়িয়েছিল। তদন্তে কি ফলাফল হয়েছে বলুন তো? দেখুন, এখানে হচ্ছে যেটা হয় সেটা টেন্ডার দুর্নীতি হয়। এই টেন্ডারটা পাইয়ে দেওয়া হয়, সেখানে তখন ওই টাকা পয়সা এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। তো সেই জন্য সরকার অনেক সময় কিছু করে না। আমাদের রাজ্যে সেটাই আমরা দেখে আসছি। সেটা আরজি করেও তাই হয়েছে আপনারা জানেন, আর হচ্ছে এখানেও তাই হচ্ছে আপনারা জানেন। এবং সরকার যে এই যে সার্টিফিকেট পায়নি বলছে, তো যারা সার্টিফিকেট পায়নি তার মানে সেখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে।
যে সেটা হচ্ছে কোয়ালিটি নিয়ে কোশ্চেন মার্ক রয়েছে, তাহলে সেই জিনিসটা ব্যবহার করছে কি করে? একদম। তাহলে অর্ণববাবু, এটা কি কোথাও ইন্টারলিঙ্কড বলে আপনার মনে হয়? সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগগুলো জুনিয়র ডাক্তাররা তুলেছিলেন এবং তারপরে এই যে 8টা ওষুধ টোটাল ব্যান হয়ে গিয়েছে, তা সত্ত্বেও সেগুলো রয়েছে, এই যে অভিযোগগুলো আসছে, কোথাও কি এটা ইন্টারলিঙ্কড বলে আপনার মনে হয়? আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে ওই নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড যেটা ঘটেছিল আরজি করে, তার সঙ্গে এই ঘটনাটা, মেদিনীপুর হসপিটালের এই ঘটনাটাকে ক্লাব করা বারবার করে এটা অনেকে করছেন। আমি কালকেও দেখেছি এই জিনিসটা অনেকেই করছেন। এটা আমার মনে হয় একেবারেই ঠিক না। এবং আমি সেই সঙ্গে এটাও বারবার করে বলছি, এটা সুব্রতদা বললেন যে পুরো ব্যবস্থাটাকে বেসরকারীকরণ করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমি শুধু একটু মনে করিয়ে দিতে চাই যে বিগত 14 বছরে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যক্ষেত্র, সরকারি স্বাস্থ্যক্ষেত্রের জন্য 1.5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করেছে এবং এটাকে এক্সপ্যান্ড করবার চেষ্টা করেছে। কিন্তু তারপরও প্রশ্নটা থেকে যায় যে সামগ্রিক নজরদারি, সেটাতে সরকার কতটা মনোযোগী হচ্ছে, স্বাস্থ্য দপ্তর কতটা উদ্যোগী হচ্ছে, আজকে কি রিপোর্ট আসে অবশ্যই সেদিকে নজর থাকবে। বাংলাদেশ প্রসঙ্গে আমি আলোচনায় ফিরবো, বিরতির পর আপনারা সঙ্গে থাকবেন।